Hello everyone. Today we are going to discuss Semester 5 Electronics and Communication Engineering. আচ্ছা, কখনো ভেবে দেখেছেন যে আমাদের হাতের স্মার্টফোনগুলো এত ছোট হয়েও এতটা শক্তিশালী কি করে হলো? এর পেছনের আসল জাদুটা হলো ন্যানো ইলেকট্রনিক্স, মানে টেকনোলজিকে অবিশ্বাস্য রকম ছোট করে ফেলার খেলা। চলুন আজ আমরা এই অ্যামেজিং দুনিয়াটাতেই ডুব দিই আর দেখি কিভাবে ইঞ্জিনিয়াররা একটা গোটা শহরকে বলতে গেলে একটা ছোট্ট চিপের মধ্যে ভরে দিচ্ছেন। তো আমাদের এই গল্পের শুরুটা হচ্ছে একটা দৌড় দিয়ে। কিসের দৌড়? সবকিছুকে আরও ছোট আরও কম্প্যাক্ট বানানোর দৌড়। আর এটাই হলো আধুনিক ইলেকট্রনিক্সের মূল ভিত্তি। একবার এই পরিবর্তনটা দেখুন, কি অবিশ্বাস্য! ১৯৪৭ সালে প্রথম ট্রানজিস্টরটা ছিল প্রায় ১ সেন্টিমিটারের মতো বড়, আর আজকে মাত্র ৭ ন্যানোমিটার, মানে প্রায় ১৪ লক্ষ গুণ ছোট। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন আগে যে জায়গায় একটা মাত্র বাড়ি বানানো যেত, এখন সেই একই জায়গার উপর একটা আস্ত শহর বসিয়ে দেওয়া হয়েছে। ভাবা যায়? আচ্ছা, এই যে ছোট করার দৌড়, এর পেছনে একটা মূল মন্ত্র আছে। একে আমরা বলি CMOS স্কেলিং। আইডিয়াটা খুবই সহজ, ছোট মানেই ভালো। ট্রানজিস্টরের সাইজ কমালে আমরা একটা চিপে অনেক বেশি ট্রানজিস্টর ফিট করতে পারি, আর তার ফলে কি হয়? আমাদের ডিভাইসগুলো আরও ফাস্ট, পাওয়ার এফিশিয়েন্ট আর সস্তা হয়ে যায়। ঠিক যেন সেই শহরের প্ল্যানারের মতো, যিনি একই জমিতে আরও বেশি বাড়ি বানিয়ে শহরটাকে আরও উন্নত করে তুলছেন। তাহলে প্রশ্নটা হলো, এই যে ট্রানজিস্টরগুলোকে ছোট করা হলো, তাতে আমাদের ডিভাইসগুলো ঠিক কিভাবে আরও ফাস্ট আর পাওয়ারফুল হয়ে উঠল? কিন্তু জানেন তো, যে কোনো দৌড়েরই একটা শেষ সীমা থাকে। এক্ষেত্রে দৌড়াতে দৌড়াতে আমরা যেন একটা দেওয়ালে গিয়ে ধাক্কা খেলাম। কি হয় যখন জিনিসগুলোকে একটা নির্দিষ্ট পয়েন্টের পরেও ছোট করার চেষ্টা করা হয়? চলুন দেখি। ব্যাপারটা ভাবুন একবার, কি হবে যখন ওই শহরের বাড়িগুলো এত ছোট হয়ে যাবে যে তার দেওয়ালগুলো হবে মাত্র একটা অ্যাটমের মতো পাতলা? ঠিক এখানেই আমাদের গল্পের আসল টুইস্টটা শুরু হচ্ছে। যখনই আমরা এই ন্যানো স্কেলে পৌঁছাই, ফিজিক্সের চেনা নিয়মগুলোই যেন কেমন ওলটপালট হয়ে যেতে শুরু করে। ট্রানজিস্টরের যে অফ সুইচ, সেটাই ঠিকমতো কাজ করা বন্ধ করে দেয়। ইলেকট্রনগুলো বাধা না মেনে দেয়াল ভেদ করে বেরিয়ে যেতে শুরু করে। আর এত ছোট জায়গায় কোটি কোটি কম্পোনেন্ট মিলে অমছুন তাপ তৈরি করে। এই যে ইলেকট্রনগুলো দেওয়াল ভেদ করে বেরিয়ে যাচ্ছে, এই অদ্ভুত ঘটনাটাকে বলে কোয়ান্টাম টানেলিং। আচ্ছা, ব্যাপারটা বুঝতে একটা ক্রিকেট অ্যানালজি দিই। ধরুন একজন ফাস্ট বোলার বল করল, আর বলটা উইকেটকিপারের গ্লাভস ছুঁলই না, সোজা তার মধ্যে দিয়ে গলে বেরিয়ে গেল। অবিশ্বাস্য, তাই না? ইলেকট্রনগুলো ঠিক এভাবেই বাধা টপকে বেরিয়ে যায়, আর এর ফলেই তৈরি হয় লিকেজ কারেন্ট, যেটা ইঞ্জিনিয়ারদের জন্য একটা বিরাট মাথা ব্যথার কারণ। তাহলে মনে রাখার চেষ্টা করুন তো, ট্রানজিস্টর খুব ছোট হয়ে গেলে কোনো অদ্ভুত কোয়ান্টাম সমস্যাটা দেখা দেয়। তো যখন পাশাপাশি আর এগোনোর জায়গা নেই, তখন ইঞ্জিনিয়াররা কি করলেন? তারা ওপরের দিকে তাকালেন। মানে পাশে না বেড়ে এবার ওপরের দিকে কিছু বানানোর কথা ভাবলেন। আর এই একটা আইডিয়াই কিন্তু পুরো খেলাটা ঘুরিয়ে দিয়েছিল। এখানেই আমরা 2D থেকে 3Dতে একটা বিরাট লাফ দেখতে পাই। দেখুন, পুরনো যে প্ল্যানার ট্রানজিস্টর, ওটা ছিল একটা চড়া খোলা জলের গেটের মতো। ফ্লো পুরোপুরি বন্ধ করাটা খুব মুশকিল ছিল। কিন্তু নতুন 3D ফিনফেট ডিজাইনটা দেখুন, এটা একটা মাছের পাখনার মতো, যেটা চ্যানেলকে 3 দিক থেকে জাপটে ধরে, ফলে কন্ট্রোলটা হয় অনেক অনেক বেটার। এই ফিনফেটের আসল জাদুটা কিন্তু এর 3D গঠনে। ব্যাপারটা এভাবে ভাবুন, একটা চওড়া অগভীর নদীতে জলের স্রোত কন্ট্রোল করা কি সোজা? একদমই না। কিন্তু যদি একটা গভীর আর সরু খালের মধ্যে দিয়ে জল যায়, তাহলে কন্ট্রোল করা অনেক সহজ, তাই না? ফিনফেট ঠিক এই কাজটাই করে, চ্যানেলটাকে সরু ফিনের মতো বানিয়ে গেট দিয়ে অনেক ভালোভাবে কন্ট্রোল করে। তাহলে এটা কাজ করে কিভাবে? খুব সহজ। দেখুন, চ্যানেলটা একটা পাতলা খাড়া ফিনের মতো। এরপর গেটটা এই ফিনকে 3 দিক থেকে মুড়ে রাখে। এই যে এক্সট্রা সারফেস পাওয়া গেল, এর জন্য গেটের ইলেকট্রোস্ট্যাটিক কন্ট্রোল অনেকখানি বেড়ে যায়, আর তার ফলেই কোয়ান্টাম টানেলিংয়ের মতো লিকেজ বা ফুটোকলের সমস্যাটা বন্ধ হয়ে যায়। আর এই ওপরের দিকে ওঠার আইডিয়াটাকেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে ভার্টিক্যাল মসফেটের ক্ষেত্রে। মানে একই জায়গায় আরও উঁচু স্ট্রাকচার বানিয়ে আরও বেশি পাওয়ার প্যাক করার চেষ্টা। তাহলে এবার বলুন তো, ইঞ্জিনিয়াররা কিভাবে একটা নতুন ডাইমেনশনে চিন্তা করে লিকেজ কারেন্টের সমস্যাটা সমাধান করলেন? কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। ইঞ্জিনিয়ারিংয়ে এটাই হয়, একটা সমস্যার সমাধান করলে প্রায় আর একটা নতুন চ্যালেঞ্জ এসে হাজির হয়। আমরা দারুণ 3D ট্রানজিস্টর তো বানিয়ে ফেললাম, কিন্তু এখন প্রশ্ন হলো, এই কোটি কোটি ট্রানজিস্টরকে একে অপরের সাথে কানেক্ট করা হবে কিভাবে? পরিস্থিতিটা ঠিক এরকম দাঁড়িয়েছে। ভাবুন, আপনি একটা দারুণ শহর বানিয়েছেন,
যেখানে বিশাল বিশাল সব স্কাইস্ক্রেপার আছে, কিন্তু সেগুলোকে কানেক্ট করার জন্য রয়েছে গ্রামের সরু কাঁচা রাস্তা। কি হবে তাহলে? ডেটা চলাচলের জন্য তৈরি হবে একটা বিশাল ট্রাফিক জ্যাম? ঠিক এটাই হচ্ছে আমাদের চিপের ভেতরে। সুতরাং এখন আসল চ্যালেঞ্জটা আর একটা সিঙ্গল ট্রানজিস্টরের স্পিড নিয়ে নয়। আসল চ্যালেঞ্জ হলো পুরো সিস্টেমটা, মানে কোটি কোটি ট্রানজিস্টর একসাথে কতটা এফিশিয়েন্টলি কাজ করছে। এই যে সরু কানেক্টিং তারগুলো, এগুলোই এখন গতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, যাকে বলে ইন্টারকানেক্ট ডিলে। আর শুধু তাই নয়, এগুলোতে প্রচুর পাওয়ারও নষ্ট হচ্ছে। তাহলে একবার মনে করার চেষ্টা করুন, 3D ট্রানজিস্টর থাকার পরেও সিস্টেম লেভেলে কোনো নতুন ট্রাফিক জ্যাম তৈরি হচ্ছে। তো চলুন এতক্ষণ আমরা যা যা দেখলাম সেটার একটা কুইক রিক্যাপ করা যাক, আর এটাও বোঝার চেষ্টা করি যে এই পুরো ব্যাপারটা আমাদের ভবিষ্যতের জন্য কেন এতটা ইম্পর্ট্যান্ট। এই টেবিলটা দেখুন, পুরো জার্নিটা এক ঝলকে পরিষ্কার হয়ে যাবে। চ্যালেঞ্জ ছিল 2D ট্রানজিস্টর, আর ছোট করা যাচ্ছিল না। তার সমাধান হিসেবে এলো 3D ফিনফ্যাট। কিন্তু এর ফলে আবার নতুন চ্যালেঞ্জ তৈরি হলো, ইন্টারকানেক্ট বা কানেকশনের ট্রাফিক জ্যাম। এটাই প্রমাণ করে যে ইঞ্জিনিয়ারিং মানেই হলো সমস্যার সমাধান আর নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার একটা চক্র, যা চলতেই থাকে। আর এটাই তো ইঞ্জিনিয়ারিংয়ের আসল রোমাঞ্চ, তাই না? একটা রাস্তার শেষ মানেই কিন্তু আরেকটা নতুন পথের শুরু। এই যে চ্যালেঞ্জগুলোর কথা আমরা বললাম, এগুলো কোনো ডেড এন্ড নয়, বরং এগুলোই সেই সব প্রবলেম যেগুলো সলভ করার জন্যই ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের তৈরি করা হচ্ছে। তাহলে আজকের আলোচনা থেকে মূল টেকঅ্যাওয়ে কি? দেখুন, এই যে একটা চক্র আমরা দেখলাম, স্কেলিংয়ের লিমিট, তারপর নতুন ইনোভেশন, আর সেই ইনোভেশন থেকে আবার নতুন চ্যালেঞ্জ, এটাই কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের হার্ট। এটা শুধু বইয়ের থিওরি নয়, এটাই সেই ইঞ্জিন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অফ থিংস আর কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো ফিউচার টেকনোলজিকে এগিয়ে নিয়ে যাবে। একজন ইসি স্টুডেন্ট হিসেবে এই কনসেপ্টগুলো গভীরে গিয়ে বোঝা মানে হলো যে কোনো সমস্যাকে আর বাধা হিসেবে না দেখা, বরং সেগুলোকে পরবর্তী বড় আবিষ্কারের একটা সুযোগ হিসেবে দেখা। আর এভাবেই তো আপনারা আগামী দিনের টেকনোলজিক্যাল রেভলিউশনের একেবারে সামনের সারিতে থাকবেন।